আপনি কি ভাবছেন দেশের বাইরে থেকে একটু ঘুরে আসবেন? যেখানে যে হোটেলে থাকতে আপনি অনলাইনে হোটেলটি বুকিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন? আবার আপনার এক বন্ধু ভাবছেন তিনি বিদেশ থেকে পণ্য এনে দেশে বিক্রি করবেন। আপনার কোনো এক কাজিন দেশের বাইরে থাকেন। সে বাংলাদেশে তার পরিবারের কাছে টাকা পাঠায় প্রত্যেক মাসে। আপনার পরিচিত কেউ একজন ফ্রিল্যান্সিং করেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। এতক্ষণ যা যা বললাম এ সব ক্ষেত্রের লেনদেনেই কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট মুদ্রা ব্যবহার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এর বাইরে কোনো অপশন আপনি খুঁজে পাবেন না। আর সেই মুদ্রাটি হলো মার্কিন ডলার। শুধু ব্যক্তি পর্যায়েই নয়, এই ডলারের ব্যবহার একটা দেশের অর্থনৈতিক সাহায্য চাওয়া ও দেওয়া, এমনকি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হিসেবেও ধরা হয়। পৃথিবীর সকল লেনদেনের প্রায় ৮০ ভাগই হয় মার্কিন ডলারের মাধ্যমে। তাই এটা সহজেই বোঝা যায় পুরো বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে মার্কিন ডলার দিয়ে। কখনো কি এমন চিন্তা আপনাদের মাথায় আসেনি, সব ক্ষেত্রে মার্কিন ডলারই ব্যবহার করতে হবে কেন? অন্য কোনো মুদ্রা কি আন্তর্জাতিক মুদ্রা হতে পারতো না? এসবই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। মার্কিন ডলারের যাত্রা শুরু হয়েছিল ১৭৮৫ সালে। এরপর ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তখনই মার্কিন ডলারের কদর নিজ দেশের সীমানা পেরিয়ে অন্য দেশগুলোতে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডলার হয়ে ওঠে পুরো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ২.৫ বছর পর যোগ দেওয়াতে তাদের উপর যুদ্ধের আঘাত বেশি একটা আসেনি। উল্টো তারা দেরিতে যোগ দিয়েও যুদ্ধে নিজেদের একটি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছিল মিত্র দেশগুলোর কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে। তখন তারা এর মূল্য নিয়েছিল স্বর্ণ দিয়ে। আর এখানেই বড় একটি গেম খেলে যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসতে আসতে দেখা গেছে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের মজুদ থাকা স্বর্ণের অধিকাংশেরই মালিক। এই সেম স্ট্র্যাটেজি তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও খাটায়। আর এভাবেই তারা আরও স্বর্ণ তাদের কোষাগারে নিয়ে আসে। পরবর্তীতে ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে ৪৪টি দেশের সম্মিলিত আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা তাদের দেশের মুদ্রা বিনিময় মূল্য নির্ধারণ করবে ডলারের উপর ভিত্তি করে। আর ডলার মূল্য নির্ধারণ হবে স্বর্ণের উপর ভিত্তি করে। মোট স্বর্ণের ৭০ ভাগ যুক্তরাষ্ট্রের হাতে ছিল তখন। তাই সেই দিনের সেই চুক্তিতে এটাও সিদ্ধান্ত হয় যে দেশগুলো তাদের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ কারেন্সি হিসাবে ডলার সংরক্ষণ করবে। সেই থেকেই শুরু হয় বিশ্ব অর্থনীতিতে ডলারের রাজত্ব। এমনকি আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানের যাত্রাও শুরু হয় ব্রেটন উডসের সেই চুক্তির মধ্য দিয়ে। তাই আমরা সবসময় দেখি বিশ্বব্যাংকের প্রধান নির্বাচন করা হয় যুক্তরাষ্ট্র থেকে। ১৯৫০-৬০-এর দিকে জাপান সহ পশ্চিম ইউরোপের দেশগুলোর অর্থনীতির চাকা ঘুরে গেলে তারা ডলার দিয়ে যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ কিনে মজুত করা শুরু করে। আর অন্যদিকে ওয়াশিংটন বিপুল কাগজের মুদ্রা ছাপানো শুরু করলে যুক্তরাষ্ট্রের মনে অর্থনৈতিক রাজত্ব হারানোর ভয় ঢুকে যায়। ১৯৭১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্বর্ণ দিয়ে আর ডলারের মূল্য নির্ধারণ না করার ঘোষণা দেন, যা নিক্সন শক নামে পরিচিত। ১৯৭৩ সালে সৌদি আরবের এক চুক্তিতে তারা জানায় সৌদি আরব বিশ্বের যেসব দেশের কাছে জ্বালানি তেল বিক্রি করে সেই সব দেশ থেকে তেলের বিকৃত মূল্য নেবে যুক্তরাষ্ট্রের মুদ্রার ডলারে। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করবে। এই চুক্তিতেই বাজিমাত করে যুক্তরাষ্ট্র। কারণ ১৯৭৫ সালে তেল উৎপাদনকারী সকল রাষ্ট্র সৌদি আরবের মতো একই সিদ্ধান্ত নেয় যে তারাও মার্কিন ডলারে তাদের তেলের মূল্য বুঝে নেবে। এভাবে বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রায় পরিণত হয় মার্কিন ডলার। অর্থনৈতিক দিক থেকে রাশিয়াও বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ। তাই রাশিয়ার এই শক্তিকে কিছুটা রহিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো রাশিয়ার উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে অন্যতম বিশ্বের বিভিন্ন ব্যাংকে জমা থাকা রাশিয়ার রিজার্ভের ৩০,০০০ কোটি ডলারের উপর নিষেধাজ্ঞা, যা রাশিয়ার মোট দেশজ উৎপাদনের ১/৩ বেশি। তাই রাশিয়া চাইছে এই নিষেধাজ্ঞার শিকল কেটে বেরিয়ে আসতে। রাশিয়াও কিন্তু বিশ্বের জ্বালানি তেলের বড় একটি অংশের সাপ্লায়ার। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে তারা তাদের দেশের গ্যাস ও তেলের মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে পরিশোধ করতে চাপ দিচ্ছে অন্য দেশগুলোকে। অনেক দেশ রাজি না হলেও কিছু দেশ কিন্তু রাজি হয়ে গেছে এই প্রস্তাবে। তাই এই জায়গা আরও শক্তপোক্ত করতে চলতি বছরে হয়ে যাওয়া ব্রিক্স ফোরামে ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন ব্রিক্স একটি নতুন মুদ্রা চালু করবে, যা ব্রিক্সের সব দেশের মুদ্রার সমন্বয়ে গঠিত হবে আর নাম দেওয়া হবে কারেন্সি বাস্কেট। এটি আইএমএফের বিকল্প হিসেবে কাজ করবে। বর্তমানে রাশিয়ার রিজার্ভের 1/৫ বেশি স্বর্ণ, যা বহন ও স্থানান্তর কাগজের মুদ্রার মতো এতটা সহজ নয়। তাই এটাও ভাববার বিষয়
যে সোনা ও ব্রিক্স বাস্কেট ডলারের জায়গা নিতে পারবে কি না। বর্তমানে সব দেশই এখন ডিজিটাল মুদ্রার প্রচলন শুরু করেছে, যার ফলে যে কোনো দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় কনভার্ট করা এখন সময়ের ব্যাপার। আর কাগজি নোটের উপর নিয়ন্ত্রণ রাখা যতটা সহজ, ডিজিটাল মুদ্রার উপর নিয়ন্ত্রণ রাখা ততটা সহজ নয়। যার ফলস্বরূপ আমরা এখনই দেখছি অনেকেই ক্রিপ্টোকারেন্সির দিকে ঝুঁকে যাচ্ছেন। ক্রিপ্টোকারেন্সি কী এবং কিভাবে লেনদেন করে তা নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি এ ব্যাপারে ভিডিও আনার চেষ্টা করব। দিন শেষে আমরা দেখছি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার বিশ্বজুড়ে একটি সহনশীল ও প্রযুক্তিগত অবকাঠামো বা ইকোসিস্টেম তৈরি করতে সমর্থ হয়েছে। তাই ডলারের জায়গা নড়বড়ে করে নতুন একটা মুদ্রা আন্তর্জাতিক অর্থনৈতিক বাজার দখল করতে অনেক সময় লেগে যাবে, যা এক প্রকার অসম্ভব বললেই চলে। সামনের ভিডিওগুলো কোন বিষয়ের উপর চান তা জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে এমন ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে। আর আমাকে আপনারা খুঁজে পাবেন সোশ্যাল মিডিয়াগুলোতে, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।